ঈশা বুঝতে পারলো এটা ছাড়া আর কোনো উপায় নেই। আয়েশ ওকে জড়িয়ে ধরতে বলেছে তো ধরতেই হবে, নয়তো পরে দেখা যাবে রেগে ওকেই রুম থেকে বের করে দিয়েছে, যেটা ঈশা কিছুতেই চায় না। কারণ যদি আয়েশ ওকে কোনো কারণে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দেয়, তাহলে তো রাতে আয়েশের জ্বর বাড়লো কি কমলো সেটাও জানবে না, আর আয়েশের কিছু প্রয়োজন হলে সেটাও বলতে পারবে না। তাই সব দিক ভেবে ঈশা নিজেও এবার আয়েশকে জড়িয়ে ধরল। এবার ঠিক আছে, এখন শান্তিতে ঘুম হবে। বলে আয়েশ হেসে চোখ জোড়া বন্ধ করে নিল। এসেও এবার চোখ বন্ধ করে নিল, কিন্তু হেসে নয়, আয়েশকে ভেঙচি কেটে। তবে মুখে না বললেও কেন যেন আয়েশের জড়িয়ে ধরাতে ঈশার বেশ ভালোই লাগছে। আয়েশের শরীরের উষ্ণতাটা যেন ঈশাকে সহ উষ্ণ করে দিতে বাধ্য হয়েছে। মিনিট পাঁচেক যেতেই ঈশা অনুভব করলো ওর এখন আর শীত করছে না, বরং আয়েশের উষ্ণ আলিঙ্গনে কেমন যেন আরো গরম লাগতে লাগলো। তবে গায়ের উপর থেকে কম্বলটা সরলো না, কারণ অতটাও গরম লাগছে না যে কম্বল ফেলে দিতে হবে। একসময় আয়েশের বুকে মাথা টেকে ঈশার চোখে ঘুমও এসে গেল। তবে আয়েশ এখনো ঘুমায়নি, জেগে আছে। এমন নয় যে সে না ঘুমিয়ে জেগে আছে, মূলত ঘুম আসছে না বলেই জেগে আছে। আয়েশ বালিশের পাশ থেকে হাত দিয়ে মোবাইলটা হাতে নিয়ে একবার টাইম দেখে নিল। 12টা বাজতে চলেছে। আয়েশ অন্য ছেলেদের মতো অত রাত করে ঘুমায় না, রোজ 11টা বাজতেই ঘুমিয়ে পড়ে। যেই জায়গায় কখনো 11টার জায়গায় 11:30 বাজে না, সেই জায়গায় আজ 12টা বাজতে চললো। তারপরও আয়েশের চোখে ঘুম আসার নাম নেই। আয়েশ ঈশার দিকে তাকালো, পাগড়িটা কি সুন্দর করে ঘুমাচ্ছে, ঘুমান্ত চেহারাটা আরো বেশি মায়াবী লাগছে। আয়েশ আগেও অনেকবার এই ঘুম পরীকে ঘুমান্ত অবস্থায় দেখেছে, বাট পার্থক্য হলো শুধু এটুকুই, আগে দূর থেকে দেখেছিল আর আজ একদম কাছ থেকে দেখছে। এতটাই কাছ থেকে যে এই ঘুম পরীটার প্রত্যেকটা উষ্ণ নিঃশ্বাস আয়েশের বুকে আশ্রে পড়ছে, ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউগুলো তীরে আশ্রে পড়লে তীর যেমন এক ফসলা তৃপ্তি পায়, আয়েশও ঠিক তেমনি ভাবে ঈশার উষ্ণ নিঃশ্বাসগুলো নিজের বুকে আশ্রে পড়তে দেখে এক ফসলা তৃপ্তি অনুভব করছে। ঈশার ঘুমান্ত মায়াবী চেহারাটির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে আয়েশ ঘুমিয়ে পড়েছে সে নিজেও বুঝতে পারল না। পরদিন সকালবেলা আয়েশ ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অফিস যাওয়ার জন্য পরিপাটি করছে, আর একটু পরপর বিছানায় ঘুমিয়ে থাকা ঈশার দিকে তাকাচ্ছে। আয়েশ শার্টের হাতটা ঠিক করে গায়ে ব্লেজার জড়াতে জড়াতে নিজ মনেই আওড়ালো, কি ঘুম ঘুমাচ্ছে দেখো, ওঠার নাম পর্যন্ত নেই। আর উনি নাকি আমার কিছু প্রয়োজন হবে বলে আমার সাথে ছিল। কথাগুলো বিড়বিড় করতে করতে আয়েশ ব্লেজার গায়ে জড়িয়ে নিজেকে একদম ফিট করে নিল। তারপর মাথার চুলগুলো একবার চিরুনি করে নিয়ে ঈশার খাটের পাশে গিয়ে দাঁড়ালো। কিছু সময় ঈশার ঘুমান্ত চেহারাটার দিকে তাকিয়ে থেকে এবার ঈশাকে ডাক দিল, ঈশা, ঈশা, হ্যাঁ ঈশা ওঠ, আরে উঠ না রে বাবা, আর কত পড়ে পড়ে ঘুমাবি? ঈশা, আরে এবার তো উঠ, সবাই খাবার টেবিলে ওয়েট করছে বোধ হয়। ঈশা গভীর ঘুমে মগ্ন ছিল, কিন্তু এত ডাকাডাকির পর কি আর চোখে ঘুম থাকে? ঘুম কেন, ঘুমে 14 গোষ্ঠীর সহ উড়ে যাবে। ঈশার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আয়েশের এমন জোরে জোরে ডাকাডাকিতে ঈশার ঘুম ভেঙে ঘুমের বংশ সহ উড়ে গেছে। তবে এমন গভীর ঘুম থেকে ডাকলে কি আর চোখ খুলতে ইচ্ছে করে? ঈশারও ইচ্ছে করলো না, তাই চোখ বন্ধ করেই রেখেছে এখনো। ঈশা, হ্যাঁ ঈশা। কি হয়েছে, এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? ও ম্যাডামের তাহলে ঘুম ভাঙলো। আমি তো ভাবলাম আজ আর সারাদিন উঠবি না, এভাবেই পড়ে পড়ে ঘুমাবি। ছোটো মা নাকি আরও ওকে রেখে গিয়েছিল আমার কিছু লাগবে কিনা দেখতে। যে ঘুমালে খবর থাকে না সে কিনা আমার খেয়াল রাখবে, ভাবা যায়? আয়েশের এতগুলো কথা শুনে ঈশা চোখ খুলল না, বরং আগের মতো চোখ বন্ধ করে রেখেই বলল, তোর কি ডায়রিয়া হয়েছিল নাকি যে আমি তোকে বদনা ভর্তি করে দেওয়ার জন্য না ঘুমিয়ে বসে থাকবো? আমার কি আর খেয়ে দেয়ে কাজ নেই? ঘুমের মধ্যে কি বকছিস, মাথায় আছে? উঠ জলদি, নয়তো এক্ষুনি গিয়ে পানির বালতি নিয়ে আসবো। এতক্ষণ ঈশা শুয়ে শুয়ে চোখ বন্ধ করে কথা বলল, বালতি শব্দটা যেন এখন টনিকের মতো কাজ করলো। পানির বালতির কথা শুনে ঈশা লাফিয়ে উঠে বসলো, কারণ সে জানে যদি আয়েশের কথা মতো এখনই না উঠে তাহলে সত্যি সত্যি আয়েশ পানির বালতি নিয়ে এসে ওর গায়ের উপর ঢেলে দিবে। ঈশার এখনো মনে আছে গত বছর শীতের দিনের কথা। গত বছর এমনই একদিন শীতে ঈশা উঠতে চাইছিল না বলে আয়েশ ঠান্ডা বরফের মতো এক বালতি পানি নিয়ে এসে ঈশার গায়ের উপর ঢেলে দিয়েছিল। ঈশার সেদিনের দৃশ্যটা এখনো চোখের সামনে ভেসে উঠতে ঈশা গলা উঁচিয়ে বলে উঠল, এই না না ভাইয়া, পানির বালতি নিয়ে আসিস না, আমি উঠে গেছি আর এক্ষুনি ফ্রেশও হয়ে নিব। বলে ঈশা বিছানা থেকে নেমে আয়েশকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার হলো কই। তার আগেই আয়েশ পেছন থেকে ঈশার এক হাত টেনে ধরেছে। আয়েশের এমন হাত ধরে ফেলাতে ঈশার ঢের বিরক্ত হলো। বিরক্তিকর চাহনি নিয়ে একবার হাতের দিকে তাকিয়ে আবারও আয়েশার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আবার? হাত ধরেছিস কেন? 1 মিনিট,
তুই কি এখন আবার আমার হাত ধরে হিরোদের মতো আধ ঘন্টা তাকিয়ে থাকবি নাকি? যদি এমন ভাবিস তাহলে তোর ভাবনায় এক বালতি জল পড়লো। কারণ আমার তোর দিকে তাকিয়ে থাকার মতো সময় এখন নেই। কলেজের জন্য রেডি হতে হবে তো। তোর কেন মনে হলো যে এখন আমি তোর দিকে তাকিয়ে থাকবো বলে তোর হাত ধরেছি? তুই কোথাকার কোন নায়িকা যে আমি আধ ঘন্টা ধরে তোর দিকে তাকিয়ে থাকবো? নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, সে দেখেছি অনেকবার। আর এটাও জানি যে আমি দেখতে মাশাআল্লাহ। যেখানে আমি জানি আমি সুন্দর সেখানে নতুন করে দেখার কি আছে? তুই জানিস কলেজের কত ছেলে আমার জন্য পাগল। আচ্ছা এখন বাদ দে এসব। তোকে এসব বলেই বা আমি টাইম ওয়েস্ট করব কেন? এখন এইটা বল যে আমার হাত ধরেছিস কেন? তোর এইসব আজাইরা কথা শুনবো বলে? যত সব। আমি হাত ধরেছি তার কারণ হলো তুই বোধহয় ভুলে গিয়েছিস আমার দেওয়া শর্তের কথা। তাই তো সেই তখন থেকে সব ভুলে তুই তুই করে যাচ্ছিস। ব্যাস এটুকুই স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধরেছি তোর এই মহামূল্যবান হাতটা। নে, ছেড়ে দিলাম তোর হাত। এবার তুই বিদায় হ আমার রুম থেকে। বলেই আয়াস ঈশার হাত ছেড়ে দিল। আমারও তো রুমে বসে থাকার শখ নেই, যাচ্ছি আমি। এই বলে ভেঙচি কেটে ঈশা চলে গেল আয়াসের রুম থেকে। ঈশা চলে যেতেই আয়াস বাঁকা হাসলো। সত্যি পাগলিটাকে রাগাতে আয়াসের বেশ লাগে। আর পাগলিটা যখন প্রচন্ড রেগে গিয়ে গাল ফুলিয়ে বসে থাকে তখন আয়াসের বেশ লাগে। তাই তো কথায় কথায় পাগলিটাকে রাগিয়ে দিয়ে আবার সেই রাগটা আদর করে ভাঙিয়ে দিয়ে নিজের অতৃপ্ত মনকে তৃপ্তি দেয়। একটু পর সবাই ডাইনিং এ এসে বসলো। আয়াসকে ফর্মাল ড্রেসে দেখে মা আর ছোট মা দুজনেই অবাক হলো। আয়াস অফিস যাবে। রুকসানা বেগম আর আনিশা বেগম টেবিলে নাস্তা সাজাচ্ছিলেন। আয়াসকে অফিস ড্রেসে দেখে রুকসানা বেগম বেখেয়ালি হয়ে বলেই ফেললেন, এ কি আয়াস, তুই অফিসে যাচ্ছিস? রুকসানা বেগমের কথা শুনে রাহান মাহমুদ আর হাসান মাহমুদ দুজনে অদ্ভুতভাবে তাকালেন রুকসানা বেগমের দিকে। আয়াস অফিসে যাবে না তো কোথায় যাবে? তুমি এমন রিয়াক্ট করছো কেন যেন আয়াস আগে কখনো অফিসে যায়নি? ভাসুরের কথায় আনিশা বেগম আগ বাড়িয়ে তৎক্ষণাৎ বলে উঠলেন, তেমন কিছু না ভাইজান, আসলে আয়াসের আজ একটু ঈশার কলেজে যাওয়া দরকার ছিল, তাই ভাবি আয়াসকে ফর্মাল ড্রেসে দেখে এমন রিয়াক্ট করেছে, তাই না ভাবি? হ্যাঁ হ্যাঁ। কেন, ঈশার কলেজে কি কোনো প্রবলেম হয়েছে? ঈশা মা, কলেজে কি কিছু হয়েছে তোর? কোনো প্রবলেম হয়েছে হলে বড় আব্বুকে বল। রায়হান মাহমুদের কথা শুনে ঈশা তো অবাক হয়ে একবার বড় আব্বুর দিকে তাকাচ্ছে তো আরেকবার বড় আম্মুর দিকে তাকাচ্ছে। কি বলবে এখন সে? আয়েশকে ওর কলেজ যেতে হবে আর ও নিজেই জানে না সেটা। আর যেখানে ও নিজেই জানে না কলেজে আজ আয়েশকে যেতে হবে, সেখানে আম্মু আর বড় আম্মু কি করে জানলো? আচ্ছা বাসায় কোনো স্যারটার কল করেনি তো আবার? আল্লাহই জানে ওর বিরুদ্ধে কোনো স্যার কোনো নালিশ দিয়ে বসেছে। ঈশা অত শত ভাবতে ভাবতে হঠাৎ মায়ের দিকে চোখ যেতেই মা যেন চোখের ইশারায় কিছু একটা বুঝালো ওকে। ঈশার বুঝতে দেরি হলো না আম্মু আর বড় আম্মু কেন আয়াসকে ওর কলেজে যেতে হবে বলছে। হয়তো জ্বরের শরীর নিয়ে অফিস পাঠাতে চাইছে না বলেই দুই যা মিলে এমন মিথ্যা প্ল্যান সাজিয়েছে। ঈশার নীরবতার মাঝখানেও রায়হান মাহমুদ আবারও বলে উঠলেন মিথ্যা প্ল্যান সাজিয়েছে। ঈশার নীরবতার মাঝখানেও রায়হান মাহমুদ আবারও বলে উঠলেন, যেহেতু কিরে মা, চুপ করে আছিস কেন? বল, তোর কলেজে কি কোনো প্রবলেম হয়েছে? যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আয়াসের যেতে হবে না, বড় আব্বু নিচে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলবো। আমাকে বল কি হয়েছে। আরে না বড় আব্বু, তেমন কিছু হয়নি, তোমাকে যেতে হবে না। আয়াস ভাইয়া গেলেই চলবে। ওই আসলে আমি কিছু নোটস কালেক্ট করতে পারিনি গত 1 মাসের। নোটসগুলো ছেলেদের কাছ থেকে কালেক্ট করতে হবে বলে, তাই বড় আম্মুকে বলেছি যেন ভাইয়াকে একটু বলে আমার সাথে কলেজে যাওয়ার জন্য। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, আয়াস তোর সাথে গিয়ে সব নোটস কালেক্ট করে দিবে, তুই একদম টেনশন করিস না। আয়াস, তুই আজই গিয়ে আমার মেয়েকে সব নোটস কালেক্ট করে দিবি। দরকার হলে আজ তুই আর অফিসে আসিস না, তারপরেও সব নোটস কালেক্ট হওয়া চাই। গট ইট? যেহেতু মা আর ছোট মা মিলে সব বলেই দিয়েছে, সাথে ঈশাও নিজের ঢোলটা পিটিয়ে দিয়েছে, সেহেতু আয়েশের আর বলারই বা কি আছে, তাই বাবার কথায় সম্মতি জানালো। জি বাবা, তবে আজ যে আমাকে একটা মিটিং করার কথা বলেছিলে তুমি, সেটার কি হবে? সেটা নিয়ে তুই টেনশন করিস না, ওটা আমি আর হাসান সামলে নিব। ওকে ফাইন। কিন্তু ভাইজান, মিটিংটা আমাদের থেকে আয়াস বেশি হ্যান্ডেল করতে পারতো না? ঈশার নোটসগুলো তো অন্যদিনও নেওয়া যাবে, বাট ক্লায়েন্ট তো মিটিংয়ের জন্য বারবার আসবে না, তাই বলছিলাম যে। হাসান, তুইও না, ঈশার থেকে আমাদের মিটিং আর ক্লায়েন্ট বড় হলো নাকি? আর তুই কি ভুলে গিয়েছিস ঈশার সামনে ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম? নোটস কালেক্ট না করলে এক্সাম দিবে কি করে? ঈশার জন্য যদি দরকার পড়ে এইরকম কয়েকটা মিটিং আমি ক্যান্সেল করতে রাজি আছি, তুই এসব নিয়ে ভাবিস না।
এখন তাড়াতাড়ি খাওয়া শেষ কর, বের হতে হবে আমাদের। ওই মিটিংটা করার আগে রহমান ইন্ডাস্ট্রির সাথে একটা কনফারেন্স মিটিং আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। হাসান মাহমুদ বরাবরই ভাইয়ের আনুগত্য, আর তাই উনি কখনো ভাইয়ের মুখের উপর কথা বলেন না। এখনও বরাবরের থেকে ব্যতিক্রম কিছু হলো না। ভাইয়ের কথার উপর হাসান মাহমুদ আর একটা টু শব্দও করলেন না। অল্প সময় অতিবাহিত হতেই রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ দুজনেই খাওয়া শেষ করে বেরিয়ে গেলেন। বাবা আর চাচুকে মেইন দরজা অতিক্রম করে বেরিয়ে যেতে দেখেই আয়াস এবার বলে উঠল, বাহ, তোমরা তিনজনে মিলে যেই ফাটাফাটি অ্যাক্টিংটা করলে। আর ঈশা, ও হাও, তুই তো একেবারে ফাটিয়ে দিয়েছিস। তোর তো অস্কার পাওয়া উচিত রে, কত ভালো অভিনয় করলি ভাবা যায়। যদি পারতাম আমি এক্ষুনি অস্কারটা নিয়ে এসে তোর হাতে ধরিয়ে দিতাম। বাট তোর হাতে এটা মানাবে না, তাই দিচ্ছি না। আমার লাগবে না তোর এই অস্কার। আমি তো জাস্ট বড় আম্মুর কথা ভেবে অ্যাক্টিং করলাম, নয়তো তোর জন্য কে মিথ্যে বলবে? আমি তো মোটেও বলবো না। ব্যাস, তোদের শুরু হয়ে গেল আবার। এখন ছাড় এসব। ঈশা, তাড়াতাড়ি খেয়ে কলেজে যা। আর আয়াস, তোর আজ কোথাও যেতে হবে না বাবা, তুই বরং রুমে গিয়ে রেস্ট নে। আনিশা বেগমের কথায় রুকসানা বেগমও সম্মতি জানিয়ে বলে উঠলেন, হ্যাঁ আয়াস, আনিশা একদম ঠিকই বলেছে। তুই রুমে গিয়ে শুয়ে থাক, তোর জন্য আর কোথাও যেতে হবে না। মা, ছোট মা, তোমরাও না। আমার কি অত জ্বর হয়েছে নাকি যে রুমে বসে থাকতে হবে? তোমরা এসে দেখো, আমার শরীর এখন একদম ঠিক আছে। নিজের এক হাত কপালে রেখে বলল আয়াস, কিন্তু তাতেও আনিশা বেগমের মন গলাতে পারল না। উনি কিছুটা রাগমিশ্রিত কণ্ঠে বললেন, তারপরেও তোর আজ অফিসে যাওয়া হবে না আয়াস। আমি কিন্তু ভাবি নই যে তোর কথায় গলে যাব। ভাবিকে ভোলাতে পারলেও আমাকে কিন্তু ভোলাতে পারবি না। আজ অফিসে যাবি না বলছি, যাবি না, ব্যাস। আরে আমি কখন বললাম যে আমি অফিসে যাব? মানে তাহলে কোথায় যাবি? কেন? তোমাদের এই মোস্ট অফ দ্য এলিজিবল ড্রামা কুইন যে এতক্ষণ ধরে ড্রামা করলো, ওনার নাকি নোটস কালেক্ট করা হয়নি ছেলেদের থেকে, তাই ওনার নোটস কালেক্ট করতে কলেজে যাব। আরে সে তো এমনি ভাইজানের সামনে বলেছিল যাতে ভাইজান তোকে অফিস যেতে বারণ করে। মূলত এর পুরোটাই একটা নাটক ছিল। ছোট মা, তুমি তোমার মেয়েকে এখনো চিনলে না। ও যেহেতু বলেছে ওর নোটস কালেক্ট করা হয়নি, তাহলে আই অ্যাম ড্যাম শিওর ওর সত্যি নোটস কালেক্ট করা হয়নি। না হলে ও নোটসের কথা কখনোই বলতো না, অন্য কিছু বলতো। আমার কথা বিশ্বাস না হলে তোমরা জিজ্ঞেস করে দেখো ওকে। ঈশামা, আয়াস যেটা বলছে সেটা কি ঠিক? আমি জানি আয়াস শুধু শুধু আজাইরা বকছে। তুই নিজেই বলে দে তো সেটা, যে ওর কথা একদম ঠিক না। তুই সব নোটস কালেক্ট করেছিস। আমি চাই না আমার মেয়েকে নিয়ে কেউ মিথ্যা ধারণা পোষণ করে রাখুক। ঈশা এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল বললে ভুল হবে। মূলত নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আয়েশার বড় আম্মুর কথাগুলো শুনছিল, আর প্লেটের নুডলসগুলো চামচ দিয়ে নাড়ছিল। কারণ আয়েশ যা বলছে একদম ঠিকই বলছে। ঈশা সত্যিই গত একটা মাসের নোটস কালেক্ট করেনি, আর সেটাও ছেলেদের কাছ থেকে নোটস কালেক্ট করতে হবে বলে। কারণ আয়েশের করা আদেশ ঈশা যেন কলেজের কোনো ছেলের সাথে কথা না বলে, এমনকি কোনো নোটসও যেন না নেয়। তবে আয়েশ ভালো করেই জানতো ও বললে সেটা ঈশা কখনোই শুনবে না, বরং জিদ করে আরও বেশি ছেলেদের সাথে কথা বলবে। তাই আয়েশ বুদ্ধি করে ছোট মাকে দিয়ে অর্ডারটা জারি করেছে। কারণ আর যাই হোক, ঈশা মায়ের কথা কখনো অমান্য করতে পারে না। মাকে জমের মতো ভয় পায় কিনা। রুকসানা বেগমের প্রশ্ন শুনে ঈশা মুখটা কাচুমাচু করে চোখ দুটো ছোট ছোট করে তাকালো বড় আম্মুর দিকে। তারপর করুণ কণ্ঠে বলল, বড় আম্মু, মানে আসলে হয়েছে কি? ব্যাস, ঈশার আমতা আমতা করা দেখে রুকসানা বেগমের বুঝতে দেরি হলো না যে আয়েশের কথাই ঠিক। ঈশা সত্যি সত্যি গত এক মাসের কোনো নোটস কালেক্ট করেনি। ঈশামা, তার মানে তুই সত্যি নোটস কালেক্ট করিসনি? ঈশা মুখটা কাচুমাচু করে বলল, হ্যাঁ বড় আম্মু, আসলে নোটসগুলো ছেলেদের থেকে কালেক্ট করতে হবে তো তাই। আমি জানতাম আয়েশের কথাই ঠিক হবে। দেখলে ভাবি, তুমি শুধু শুধু আয়েশকে ভুল প্রমাণ করার চেষ্টা করলে। এখন ঈশাই কিন্তু ভুল প্রমাণ হলো, দেখলে তো? ছোটমার কথায় এবার আয়েশও তাল মেলালো। একদম ঠিক বলেছো ছোট মা। মা, এখন দেখলে তো কে ঠিক, তোমার মেয়ে নাকি আমি? আরে এতে এমন কি আর? ও তো বলেছে ছেলেদের কাছ থেকে বলে নোটসগুলো নিতে পারেনি। এখানে তো ওর কোনো ভুল নেই। রুকসানা বেগমকে পরাজিত করতে আনিশা বেগম বললেন, ভাবি, ঈশার ভুল কি কখনো তোমার চোখে পড়ে? আমার তো মনে হয় না। ওর অ্যাক্টিং দেখে তো এক মুহূর্তের জন্য আমি ভেবে নিয়েছিলাম যে ও নোটসের কাহিনীটা আমার চোখ রাঙানি দেখে সেকেন্ডের মধ্যে বানিয়ে নিয়েছে, কিন্তু বুঝতেই পারিনি ও সত্যি সত্যি কথাগুলো বলেছে।
মিথ্যা বলবো না, আমিও কিন্তু তোমার মতোই মনে করেছিলাম আনিশা। 1 মিনিট। আচ্ছা আয়াস, তুই কি করে বুঝলি যে ঈশা সত্যি সত্যি নোটস কালেক্ট করেনি? না মানে আমরা তো ওর কথাগুলোকে অভিনয় ধরে নিয়েছিলাম, তাহলে তুই কিভাবে বুঝলি যে ঈশা অভিনয় করছে না, সত্যি সত্যি নোটসের কথা বলছে? আরে মা, তোমরা এই ফাউলটাকে না চিনলে ওকে আমি হাড়ে হাড়ে চিনি। ও যে ছাই ফেলতে ভাঙাগুলো ইউজ করে সেটা আমার থেকে ভালো করে আর কে জানে। মানে? মানে একদম সিম্পল, ও হয়তো অনেক দিন ধরে আমাকে নোটসের কথা বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি। আর তাই যখনই বাবা ওর কাছে জানতে চাইলো কলেজে কোনো প্রবলেম হয়েছে কিনা, সাথে সাথে ওর সবার আগে নোটসের কথাটাই মাথায় আসলো আর পটপট সেটাকে বাবার সামনে প্রেজেন্টও করে দিল। তোমরা মনে করলে ও অভিনয় করছে, বাবা মনে করলো ও সত্যি কথা বলছে, আর আমি বুঝতে পারলাম ফাউলটা নোটসের টেনশনে আছে। ব্যাস, সব পানির মতো ক্লিয়ার। আয়েশের কথা শুনে রুকসানা বেগম আর আনিশা বেগম দুই যা একে অপরের দিকে তাকালেন। তারপর আচমকায় পিক করে দুজনে হেসে দিলেন। আসলে ঈশাকে আয়েশের চেয়ে বেশি হয়তো আর কেউ বুঝবে না। আচ্ছা, আমরা তাহলে আসছি মা। ছোট মা, আসছি আমরা। আনিশা বেগম স্নেহ জড়ানো কণ্ঠে বললেন। হ্যাঁ আয় বাবা, তবে সাবধানে যাস। এই যে ড্রামা কুইন, চলুন এবার। এত খেলে তো মুটকি হয়ে যাবি। সব খাবার তো তুই একাই সাবার করে দিয়েছিস মনে হচ্ছে, কিছু তো অবশিষ্ট রাখ। এমন ভাবে বলছিস যেন টেবিলের সব খাবার আমি একাই খেয়ে নিয়েছি। তুই তো আমার থেকে 3 ডাবল খাস। তখন কি আমি কিছু বলি? আমি যখন তোর খাওয়া নিয়ে বলি না, তাহলে আমার খাওয়া নিয়ে তুই বলছিস কেন? আমার সব কিছুতে নজর না দিলে তোর পেটের ভাত হজম হয় না বুঝি? না হয় না, এবার তাড়াতাড়ি চল, নয়তো এই জন্মে তুই আর নোটস নিতে পারবি না। আম্মু, বড় আম্মু, আসছি আমি। এই, তুই কি একা যাচ্ছিস যে আসছি আমি বলছিস? আমরা দুইজন মানুষ যাচ্ছি, আর তাই আসছি আমি নয়, আসছি আমরা বলবি। আমার তো তোকে মানুষই মনে হয় না, তাই শুধু আমার জন্য বলেছি। আফটার অল তুই তো মানুষ না, তুই হলি একটা গন্ডার। বলেই ঈশা এক দৌড়ে বেরিয়ে গেল। তবে রে, দাঁড়া, আসছি আমি। আচ্ছা ছোট মা, মা আসছি তাহলে। আচ্ছা আয়, আর হ্যাঁ, সাবধানে চালাস গাড়ি। তোকে বললেও তো তুই ড্রাইভারকে নিয়ে যাস না, তাই সাবধানে দেখে চালাস। মায়ের কথায় আয়েশ মুচকি হেসে বলল। জো হুকুম মেরে মা, তুই একদম টেনশন করো না। আয়েশ ঘর থেকে বেরিয়ে ড্রাইভিং সিটে এসে বসলো। ঈশা আগে থেকেই ড্রাইভিং সিটের পাশেরটাতে বসেছিল। আয়েশকে বসতে দেখে দাঁত খেলিয়ে হাসলো। আয়েশ এক পলক ঈশার দিকে তাকিয়ে তারপর সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। সারা রাস্তা ঈশা বকবক করলেও আয়েশ কিছু বলল না, শুধু হুম হাঁ বলে জবাব দিয়ে গেছে। নির্দিষ্ট সময় পর গাড়ি এসে থামলো কলেজ গেটের সামনে। খানিক সময় নিয়ে আয়েশ আর ঈশা দুজনেই গাড়ি থেকে নেমে আসলো। আয়েশ এক নজর পুরো কলেজটার দিকে একবার চোখ বুলিয়ে তারপর ভিতরের দিকে হাঁটা ধরল। সাথে ঈশাও হাঁটছে আয়েশের সাথে পা মিলিয়ে। এই সময় ঢের ছেলে মেয়েদের আনাগোনা, এই ক্লাস টাইম হবে বলে। তবে ক্লাস টাইম হতে এখনও 45 মিনিট বাকি। আয়েশ এই কলেজেরই স্টুডেন্ট, আর ও যেহেতু কলেজের টপার ছিল, অর্থাৎ মোস্ট ইন্টেলিজেন্ট ছিল, তাই এখানকার সব স্যাররা আর কিছু পুরাতন স্টুডেন্টরাও আয়েশকে চিনে। বিশেষ করে সিনিয়র ছেলেরাই বেশি চেনে আয়েশকে। আর তার কারণ হচ্ছে আয়েশ স্টাডিতে যেমন টপার ছিল, ঠিক তেমনি কলেজের ভিপিও ছিল। আর সেই সুবাদে আয়েশের এই কলেজে বেশ নাম ডাক, সবাই বেশ সম্মান করে এখনো পর্যন্ত ওকে। কারণ একটাই, আয়েশ কখনো কোনো খারাপ কাজ করেনি কলেজে, সেটা কলেজের ভিপি হওয়া সত্ত্বেও। যেখানে আজকালকার ছেলেরা সামান্য ক্লাস ক্যাপ্টেন হলেই নিজেকে বড় ভাবতে শুরু করে, সেখানে আয়েশ পুরো কলেজের ছাত্রদের হেড ছিল। তারপরেও কখনো কোনো মেয়েকে প্রিজিং র্যাগিং এসব করেনি, আর না কোনো ছেলেকে করতে দিয়েছে। কখনো অন্যায়ভাবে কোনো জুনিয়রের উপর দাদাগিরি দেখায়নি, আর না অন্য কাউকে দেখাতে দিয়েছে। সবসময় কলেজের ছোট বড় সবার পাশে থেকেছে, সবার সাথে ভদ্র ব্যবহার করেছে, সবাইকে পড়ালেখার প্রতি উৎসাহ করেছে। আর তাই আজও কলেজের বেশ কিছু ছেলে মেয়ের কাছে আরিয়ান মাহমুদ আয়াস নামটা একটা আইডল। আয়াস ঈশাকে সাথে নিয়ে কলেজ ক্যাম্পাসের দিকে গেল, কারণ আয়াস জানে এই সময় সব ছেলেদেরকে সে ক্যাম্পাসেই পাবে। দুজনেই ক্যাম্পাসে এসে ঢুকলো। ঈশা। ঈশা আয়েশের পেছনেই দাঁড়িয়েছিল। আয়েশের ডাক শুনে ঈশা আয়েশের পাশে এসে দাঁড়ালো। ওই যে কর্নারের টেবিলটাতে বসে আছে, ওইগুলো না তোর ক্লাসের ছেলে? তুমি তো চিনোই আমার ক্লাসের ছেলেদের, তারপরেও আমার থেকে জিজ্ঞেস করছো কেন? বকবক করার স্বভাবটা আর গেল না তোর। বলে আয়েশ ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। ছেলেগুলোর কাছে গিয়ে ওই টেবিলের একটা চেয়ার টেনে ওদের সামনে বসে পড়ল। ঈশার ক্লাসের প্রতিটা ছেলে মেয়েই আগে থেকে চেনে আয়েশ যে ঈশার ভাই সেটা।
আর ওর ক্লাসের ছেলেরা বরাবরই আয়েশকে ভয় পায়, আর মেয়েরা বরাবরই আয়েশের উপর ক্রাশ খায়। বরাবরের মতো আজও তাই হলো। আয়েশকে ওদের সামনে চেয়ারে বসতে দেখে সেখানে বসে থাকা সবাই একসাথে দাঁড়িয়ে গেল। এটা দেখে আয়েশ হাসলো। আরে দাঁড়িয়ে গেলে কেন তোমরা সবাই? বসো বসো। ছেলেগুলো সবাই একে অপরের দিকে চাওয়াচাই করে আস্তে আস্তে আবারও নিজেদের চেয়ারে বসে পড়ল। তবে ভিতরে ভিতরে বেশ ভয় পেয়ে আছে সবাই, কারণ ওরা জানে আয়েশ এখানে আসা মানে নিশ্চয়ই মারাত্মক কিছু। নিশ্চয়ই এশাকে কেউ কিছু বলেছে, কেননা আয়েশ ঈশার কোনো প্রবলেম না হলে কলেজের সচরাচর আসে না। আয়েশ এসেছে মানে কেউ না কেউ ঈশাকে কোনো রকম টিস করেছে, কিন্তু ওরা তো কেউ কিছু বলেনি ঈশাকে। ইনফ্যাক্ট আয়েশের ভয়ে ওরা ঈশার সাথে কোনো কথাও বলে না, তাহলে কিছু বলা তো দূরের কথা। তবে এমন নয় যে আয়েশকে দেখতে রাগী রাগী মনে হয় বলে ঈশার ক্লাসের ছেলেরা ওকে ভয় পায়। আয়েশ অত্যন্ত গুড বিহেভিয়ার সম্পন্ন একজন ব্যক্তি, যার কারণেও যতই রাগী হোক বাইরে থেকে কখনোই বোঝা যায় না যে সে রাগী। আবার এমনও নয় যে আয়েশ ঈশার ক্লাসের ছেলেদেরকে ঈশার সাথে কথা বলতে কড়াভাবে বারণ করেছে, বরং আয়েশকে ঈশার ক্লাসের ছেলেদের ভয় পাওয়ার মেইন কারণ হচ্ছে ঈশা। কেননা ঈশার ক্লাসের একটা ছেলে একদিন ওর সাথে কথা বলতে চেয়েছিল বলে ক্লাসের সব ছেলেগুলোকে সেদিন ডেকে বলেছিল, প্লিজ দেখো, তোমরা সবাই আমার ভাইয়ের মতো, প্লিজ তোমাদের ভালোর জন্য আমি একটা কথা বলছি, দয়া করে তোমরা কেউ আমার সাথে অতিরিক্ত ভাব জমাতে কিংবা কথা বলতে এসো না। আবার ভেবো না যে আমি অহংকারী কিংবা দেমাগী। আসলে কথাটা এই জন্য বলছি যে আমি তোমাদের কারোর ক্ষতি চাই না। তোমরা তো ভালো করেই চেনো আমার ভাইকে, আমার বড় আব্বুর ছেলেকে। ও চায় না আমি কোনো ছেলের সাথে কথা বলি, আর আমার আম্মুও চায় না সেটা। আর আমি জানি আমি তোমাদের সাথে কথা বলি কিংবা তোমরা আমার সাথে কথা বলো, দোষটা কিন্তু তোমাদের ওপরেই পড়বে। আর তোমরা জানোই ভাইয়া কেমন। সিনিয়র ভাইদের থেকে নিশ্চয়ই শুনেছ ভাইয়া সম্পর্কে, যেমনটা আমি শুনেছি। তাই প্লিজ তোমরা যদি নিজেদের ভালো চাও তাহলে আমার সাথে কথা বলতে এসো না। দয়া করে আমাকে ভুল বুঝো না কেউ। তোমাদের সবার ভালো চাই বলেই আমি এমনটা বলছি। আই হোপ তোমরা আমার কথাটা রাখবে। সেদিনের পর থেকে ঈশার ক্লাসের কোনো ছেলে আর ঈশার সাথে কথা বলে না। তবে ঈশার প্রতি কারো খারাপ ধারণাও জন্মায়নি, বরং ঈশা ওদেরকে আয়াসের ব্যাপারে সতর্ক করে দিয়েছে বলে সবাই ঈশাকে থ্যাঙ্ক জানিয়েছিল, আর বলেছিল যদি কখনো কোনো বিপদে পড়ে তাহলে এই ভাইগুলোকে সবসময় তার পাশে পাবে। এমন নয় যে ঈশাকে সবাই বনের দৃষ্টিতে দেখত, বরং ওর ক্লাসের বেশিরভাগ ছেলেই ওকে ভালোবাসত। কিন্তু ঈশার কথাগুলো শুনে তারা ভালোবাসার মানুষের স্থান ত্যাগ করে ভাইয়ের স্থান দখল করেছে। এর কারণ একটাই, ঈশার কথাগুলো শুনে ওদের বুঝতে 1 মিনিটও সময় লাগেনি যে আয়াস ঈশাকে ভালোবাসে। কেননা আয়াস যে অহংকারী নয় সেটা ঈশার ক্লাসের সবাই জানে। আয়াস কেন, ঈশার ফ্যামিলির কেউই যে অহংকারী নয় সেটা সবার অজানা নয়। আর আয়াস যেহেতু বলেছে শুধু ছেলেদের সাথে কথা না বলতে, মেয়েদের সাথে কথা বলতে, তো বারণ করেনি, তার মানে তো এটাই যে আয়াস ঈশাকে ভালোবাসে। ছেলেগুলোর মধ্য থেকে একজন ছেলে আমতা আমতা করে বলে উঠল, ভাইয়া আপনি? আয়াস হেসে বলল, হ্যাঁ আমি। আর তোমরা এত ভয় পেয়ে আছো কেন? জাস্ট চিল ব্রো। আমি কোনো বাঘ ভাল্লুক নই যে তোমাদের আমাকে এত ভয় পেতে হবে। বাই দ্য ওয়ে, আমার যেই কারণে এখানে আসা, অ্যাকচুয়ালি ঈশান নাকি গত 1 মাসের নোটস কালেক্ট করা হয়নি। এখন আমাকে বলো তো, তোমাদের মধ্যে কারো কাছে কি গত 1 মাসের নোটসগুলো সব আছে? আয়েশের কথা শুনে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ তো ভয়ে এক একজনের দম আটকে আসছিল, তবে এখন আর ভয় লাগছে না, বরং সবাই সাহস করে হেসে বলল, আরে ভাইয়া, সামান্য নোটের জন্য আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? ঈশা কাউকে দিয়ে আমার কাছে নোটসগুলো চেয়ে নিলেই তো আমরা দিয়ে দিতাম না। ঈশার আমাদের সাথে কথা বলতে হতো, আর না আপনার কষ্ট করে এখানে আসতে হতো। ছেলেগুলোর কথা শুনে আয়েশ একটু অবাক হলো। হয়তো একটু অবাক হয়েছে বললে ভুল হবে। ছেলেগুলোর কথা শুনে আয়েশ বেশ অবাক হয়েছে। আর অবাক হবেই না বা কেন? আয়েশ তো ছোট মাকে দিয়ে কথাটা শুধু ঈশাকে বলেছিল। সে নিজে এসে কখনো কলেজের কোনো ছেলেকে তো বলেনি ঈশার সাথে কথা না বলতে। তাহলে তবে প্রশ্নগুলো মাথায় আসলেও আয়েশ মুখে সেটা প্রকাশ করল না, বরং মুখের ভাব স্বাভাবিক রেখে বলল, আরে না না, আমার কোনো কষ্ট হয়নি। তোমরা আমাকে নিয়ে ভেবো না। তোমাদের নিশ্চয়ই ক্লাস টাইম হয়ে এসেছে। তোমরা নুহাকে নিয়ে নোটসগুলো ঈশার কাছে পৌঁছে দিও, ঠিক আছে? আয়েশের কথায় ছেলেগুলো একসাথে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে সম্মতি জানালো। ওকে, তাহলে আসছি আমি। সবাই মন দিয়ে পড়বে, কেমন? সবাই আবারও ঘাড় বাঁকিয়ে সম্মতি জানালো। আয়েশ উঠে চলে আসলো সেখান থেকে।
তারপর ঈশার সাথে কথা বলে বেরিয়ে এসে গাড়ি স্টার্ট দিল। আজ আর যেহেতু অফিস যেতে হবে না, তাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিলে ব্যাপারটা মন্দ হয় না। ব্যাস, যেই ভাবা সেই কাজ। আয়াস একে একে ফাহাদ, রাফি, রায়ান, জীবন এবং সুজন সবাইকে কল দিয়ে বলে দিল যেন ওদের আগের আড্ডার সেই জায়গাটাতে চলে আসে। আয়াসের বলতে দেরি হলো, কিন্তু কারো আসতে দেরি হলো না। আসলে বন্ধু মহলগুলো এমনই হয়, সবসময় অপেক্ষা করে থাকে কখন বন্ধুদের মধ্য থেকে কেউ একজন কল দিয়ে বলবে চল আজ সারাদিন আবারও আগের সেই দিনগুলোর মতো জমিয়ে আড্ডা দেই। যে যত ব্যস্তই হোক, সবাই যেন একটা ফোন পেলে পৃথিবীর সব কাজ ছেড়ে আসতে বাধ্য। পৃথিবীতে সব কিছুই আসলে পুরাতন হয়, তবে যে জিনিসটা পুরনো হয় না সেটা হলো বন্ধুত্ব। আয়াস সবার সাথে ঘন্টা তিনেকের মতো আড্ডা দিয়ে আবারও গাড়ি নিয়ে ঈশার কলেজে গেল। আর ড্রাইভারকে বলে দিয়েছে আজ ঈশাকে আনতে যাওয়ার প্রয়োজন নেই, ও নিজে গিয়ে নিয়ে আসবে। ঈশার সব কলেজ ছুটি হয়েছে, তাই ক্লাস থেকে বেরিয়ে নুহার সাথে হেসে হেসে কথা বলতে বলতে গেটের দিকে যেতে লাগলো। নুহা হলো ঈশার জানের জিগার দোস্ত, এক কথায় বেস্ট ফ্রেন্ড। নুহাদের তেমন অঢেল টাকা পয়সা নেই, আবার গরিবও নয়, দুটোর মাঝামাঝিতে অবস্থান করছে। পরিবারে তেমন বেশি লোকও নেই। নুহার একটা ছোট ভাই আর বাবা মা, এই কয়জন মিলেই নুহার পরিবার। ঈশার ক্লাসের বেশিরভাগ ছেলেমেয়েরাই বড়লোক, যার দরুন মেয়েরা কেউই নুহার সাথে মিশতে চায় না, কারণ ওই যে নুহাদের অঢেল টাকা পয়সা নেই। ক্লাসের অধিকাংশ মেয়ের তো দেমাগে পায়ে পড়ে না, আর তাই ঈশার নিজের ক্লাসের একটা মেয়েকেও ভালো লাগে না। সবার সাথে ততটুকু কথা বলে যতটুকু না বললেই নয়। তবে সবার মাঝখান থেকে যাকে ঈশার বন্ধু হিসেবে ভালো লাগে সে হচ্ছে নুহা। নুহা মেয়েটা অনেক ভালো আর মিশুকও বটে। ঈশা যদি এই কলেজের কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, সে হচ্ছে নুহা, যাকে বলতে সে অজ্ঞান। নুহাও ঈশা বলতে পাগল, আর হবেই না বা কেন? যেখানে আজকালকার মডার্ন দুনিয়াতে মানুষ বড়লোকদের দেখলেই শুধু কথা বলে, সেখানে নুহার মতো মধ্যবিত্ত ঘরের একটা মেয়ের সাথে ঈশা বন্ধুত্ব করেছে, এটাই বা কয়জন করে? তাই ঈশা যেমন নুহাকে আপন ভাবে, ঠিক তেমনি নুহা ঈশাকে নিজের থেকে বেশি বিশ্বাস করে আর ভরসা করে। ঈশা আর নুহা দুজনেই পাশাপাশি হাঁটছে আর কিছু একটা নিয়ে কথা বলতে বলতে হাসছে। নোটসগুলো নিতে পারাই আজ বেশ খুশি খুশি লাগছে ঈশার, কারণ নোটসগুলো নিতে না পারলে নির্ঘাত এক্সামে ডাব্বা মারত। আর ঈশা জানে বাড়ির সবাই ওকে যতই আদর করুক, এক্সামে খারাপ করলে সবাই বকবে। এমনকি যে বড় আব্বু ওকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসে, এক্সামে খারাপ করলে উনিই সবার থেকে বেশি কষ্ট পাবেন। আর ঈশা কখনোই বড় আব্বুর মনে কষ্ট দিতে চায় না। কিরে, আজ বেশ খুশি খুশি লাগছে মনে হচ্ছে, কি ব্যাপার? নুহার কথা শুনে ঈশা হেসে বলল, আরে তেমন কিছু না, আসলে নোটসগুলো নিতে পারাই একটু আনন্দ লাগছে। তাই বল, আমি তো ভেবেছিলাম আজ আয়াস ভাইয়া নিজে এসে কলেজে দিয়ে গেছে বলে খুশি খুশি লাগছে। আচ্ছা, বাই এনি চান্স আমার কাছে আসল কথাটা বলতে চাইছিস না তো? আরে তুইও যে কী সব বলিস না, তেমন কিছুই না। ঈশা, তোকে একটা কথা জিজ্ঞেস করব? না মানে তুই যদি কিছু মনে না করিস তো। একটা থাপ্পড় দিব। তুই আবার আমার কাছে অনুমতি নিয়ে কথা বলতে শুরু করলি কবে থেকে? ধরে নে আজ থেকে। ফাজলামু না করে বল, কি বলবি? তুই কি আয়াস ভাইয়াকে ভালোবাসিস? হ্যাঁ বাসি তো। আয়াস ভাইয়া আমার বড় ভাই হয়, আর বোন হিসেবে ভাইয়াকে তো ভালোবাসাই উচিত। ঈশা, আমি কিন্তু মজা করছি না, একদম সিরিয়াসলি বলছি। আর আশা বললো তুইও আমাকে সিরিয়াসলি উত্তর দিবি। সাথে সাথে ঈশা হাঁটা থামিয়ে দিয়ে দাঁড়িয়ে গেল। ঈশাকে দাঁড়িয়ে পড়তে দেখে নুহাও থেমে গেল, তবে মুখে প্রশ্নের উত্তর জানা সে অধীর আগ্রহটা রেখেই তাকিয়ে রইল ঈশার মুখ পানে। ঈশা মানে হলো তুই কি আয়াস ভাইয়াকে ভালোবাসিস? আর তুই অতটাও ছোট নয় যে আমি কোন ভালোবাসার কথা বলছি সেটা বুঝবি না। আশা করি তুই বুঝতে পেরেছিস আমি কি জানতে চাইছি। জানাটা কি খুব জরুরি? যদি বলি তাই? তাহলে বলবো, সব প্রশ্নের উত্তর জানতে নেই, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। সময় হলে তুই নিজেই জানতে পারবি। এই বলে ঈশা আবারও হাঁটা ধরল সামনের দিকে। ঈশাকে অনুসরণ করে নুহাও ঈশার সাথে পা ফেলতে লাগলো। হাঁটতে হাঁটতে নুহা বলল, তাহলে কি ধরে নেব তুই আয়াস ভাইয়াকে ভালোবাসিস? সেটা তোর ইচ্ছা, আমি তো আর কারোর ইচ্ছা পোষণে বাধা দিতে পারি না। ঈশা, তোকে একটা কথা বলবো? না বলিস না। তুই না করলেও বলবো। তাহলে অনুমতি নেয়ার কি দরকার ছিল? আয়াস ভাইয়া কিন্তু তোকে ভালোবাসে। ঈশার সাথে সাথে নুহার দিকে তাকালো, খুশি হওয়ার ভান করে বলল, সত্যি? মজা করছি না। আরে মজা কোথায় করলাম, আমি তো সত্যি জানতাম না আয়াস ভাইয়া আমাকে ভালোবাসে। আচ্ছা তুই কি করে জানলি রে? বাই এনি
সুযোগ ভাইয়া কি তোকে বলেছে যে ও আমাকে ভালোবাসে? আরে ভাইয়া কেন আমাকে বলতে যাবে? তোর প্রতি ভাইয়ার কেয়ার দেখলে যে কেউ বলতে পারে আয়েশ ভাইয়া তোকে ভালোবাসে। তাই তাহলে এক কাজ করিস, কলেজের সব মেয়েদের খবরটা জানিয়ে দিস, পারবি না? তার মানে তুইও ভাইয়াকে ভালোবাসিস, রাইট? আর এই জন্যই সব মেয়েদের জানাতে বলছিস যেন ওরা আর আয়েশ ভাইয়ের দিকে হা করে তাকিয়ে না থাকে। ইউ আর জেলাস, রাইট? তোর মাথাতেই শুধু এসব আয়োজনের কথাগুলো আসতে পারে। চল জলদি, ড্রাইভার আঙ্কেল এসে বসে থাকবে আবার। কথা বলতে বলতে ঈশা আর নুহা গেট পেরিয়ে সামনে তাকাতেই দেখলো আয়াস এক হাত পকেটে ঢুকিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে। আয়াসকে দেখে ঈশা নিজের অজান্তে মুখের হাসিটা আরও প্রশস্ত হয়ে গেল। এই মুহূর্তে আয়াসকে এখানে দেখবে সেটা কল্পনাও করেনি ঈশা। ঈশা উৎফুল্ল কণ্ঠে বলল, এ কি, আজ ভাইয়া আসলো যে? কেন, তোকে নিতে এসেছে? আর সে তো আমি জানি, কিন্তু প্রতিদিন তো ড্রাইভার আঙ্কেল আসে, আজ ভাইয়া আসতে গেল কেন? কি ব্যাপার, খুশি হয়ে গেছিস মনে হচ্ছে আয়েশ ভাইয়াকে দেখে। আরে ধুর, তুইও না, চল তো। হ্যাঁ চল। এরপর দুজনে গাড়ির কাছে গেল। ওদেরকে যেতে দেখে আয়াস এবার মোবাইলটা পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আরে নুহা যে, কেমন আছো? জি ভাইয়া, ভালো। আপনি? এই তো ভালো। আঙ্কেল আন্টি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এখন নিশ্চয়ই বাড়িতে যাচ্ছ? জি ভাইয়া। তাহলে তো আমাদের সাথে চলে যেতে পারবে। চলো, যাওয়ার পথে না হয় তোমাকে নামিয়ে দিলাম। না ভাইয়া, আপনারা যান, আমি একাই চলে যেতে পারবো। আরে না করছিস কেন? একই রাস্তা দিয়েই তো যাব, চল না আমাদের সাথে। না রে, তোরা যা, আমি রিক্সা নিয়ে চলে যাব। আফটার অল দুজন লাভ বার্ডস একসাথে যাচ্ছিস বলে কথা, প্রাইভেসি তো বানতা হে। আমি কাবাব মে হাড্ডি হতে চাই না, জাস্ট চিল দোস্ত। লাস্ট কথাগুলো নুহা ঈশার কানে কানেই বলল। তারপর ঈশাকে ঠেলে ড্রাইভিং সিটের পাশের সিটে উঠিয়ে দিল। নুহার কাছ থেকে ঈশা হেসে বলল, তুইও না? আচ্ছা রাতে হোয়াটসঅ্যাপ করিস তাহলে, কথা আছে। ঠিক হে। আয়াসও আর কিছু বলল না। নুহাকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করলো। গাড়ির সাথে সাথে এবার ঈশার বকবকানিও শুরু হয়ে গেল। আচ্ছা ভাইয়া, আজ ড্রাইভার আঙ্কেল না এসে তুই আসলি যে? ড্রাইভার আঙ্কেল ছুটিতে গেছে নাকি তোর কোনো কাজ ছিল বলে এসেছিস? কোনটা? নোটসগুলো পেয়েছিস? আরে কামন ভাইয়া, তোর মতো লিজেন্ড একটা ছেলে এটাও জানে না যে প্রশ্নের উত্তর কখনো প্রশ্ন হয় না। আমি তোকে একটা প্রশ্ন করেছি আর তুই তার উত্তর না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করছিস। তোর প্রশ্নগুলো সব আজাইরা, তাই আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি। এখন বল, নোটসগুলো পেয়েছিস?